গতকালকে ভারতীয় ক্রিকেটে একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছে, নতুন অধ্যায়ের জন্ম হয়েছে। সেটা হচ্ছে এই দীর্ঘকাল পর অর্ধশতকেরও বেশি সময় পার হয়ে আসার পরে জম্মু কাশ্মীর প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জিতছে। এই রঞ্জি ট্রফিটা জেতা ভারতের জন্য প্রতীকী অর্থে খুবই বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। কারণ জম্মু কাশ্মীরের মতো একটা প্রান্তিক রাজ্য এবং সহিংস একটা রাজ্য, যে রাজ্যে সারা বছর নানা রকম সহিংসতা চলতে থাকে, এরকম একটা রাজ্য এসে যখন অত্যন্ত প্রিভিলেজড সব রাজ্য দল, কর্ণাটক, দিল্লি, মুম্বাই, এদেরকে হারায় শিরোপা জেতে, এটা বলে যে ভারতীয় ক্রিকেট আসলেই প্রান্তে পৌঁছাইতে পারছে। এই উত্থানের পাশাপাশি জম্মু কাশ্মীরের এই যে অসাধারণ জয়, এই অসাধারণ জয় আমাদের সামনে একটা নায়কের জন্ম দিছে। সেই নায়কটার নাম হচ্ছে আকিব নবী দার। আকিব নবী নামেই সবাই তাকে চেনে। টানা 2 সিজন ধরে, শুধু যে এই সিজনেই সে রঞ্জি ট্রফিতে চমকাইছে তা না, শুধু যে রঞ্জিতে চমকাচ্ছে তা না, সে সৈয়দ মুস্তাক আলী বা বিজয় হাজারেতেও দারুণ বল করতেছে। টানা 2 সিজন সে বলা যায় ভারতের এখন হট বোলার। শুধু সেটা গতির জন্য, দুর্দান্ত অ্যাকশনের জন্য তা না, সে সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে একেবারে সবাইরে পিছিয়ে ফেলছে। শুধু এবারের রঞ্জিতেই তার উইকেট সংখ্যা 60। অবিশ্বাস্য একটা নাম্বার, অবিশ্বাস্য একটা নাম্বার। 60টা উইকেট নিয়েছে। এই বিশাল জয় আসলে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসছে, যেটা বললাম, আকিব নবীকে। খোদ সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট মিথুন মানহাস সবাই কথা বলতেছেন এখন আকিব নবীকে নিয়ে। এমনকি সৌরভ দাবি করছেন যে আকিব নবীকে অতি দ্রুত ন্যাশনাল টিমে এনে নেক্সট ইংল্যান্ড ট্যুরেই নিয়ে যাওয়া উচিত। তার যে বোলিং, এই বোলিংটাই ইংল্যান্ডের ওই কন্ডিশনে ইন্ডিয়াকে অনেক আগায় দেবে। এইরকম একটা অবস্থায় আকিব নবী কিভাবে পৌঁছালো? যে ছেলেটা জন্ম হয়েছিল গোলাগুলির মধ্যে, যে ছেলেটা জন্মের পরে ঠিকমতো ক্রিকেট মাঠে যাওয়ারই সুযোগ পায় নাই, চারিদিকে গোলাগুলি, রক্ত, এরকম একটা পরিস্থিতির মধ্যে, সেই ছেলেটা কিভাবে এই সর্বোচ্চ স্তরে এসে 29 বছর বয়সে নিজেকে এরকম একটা সুপার হিরোতে পরিণত করলো। আজকে আমরা জম্মু কাশ্মীরের সাফল্যের গল্প না শুনে আজকে একটু আকিব নবীর এই মহা উত্থানের গল্পটা শুনি। আকিব নবীর এই উত্থানটা যে কতটা বিস্ময়কর, কতটা স্ট্রাগলিং এবং কতটা অনুপ্রেরণাদায়ক, এটা বুঝতে গেলে আমাদের আসলে আকিব নবীর জন্মস্থানটা একটু বুঝতে হবে। আকিব নবীর জন্মস্থান তো কাশ্মীরেই, কিন্তু কাশ্মীরের বারমুল্লা জেলায়। এই বারমুল্লা জেলাটা কোথায়, কি, এটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে আকিব নবী কিভাবে জন্মাইলো এবং আকিব নবীর জন্মানোটা, এই ফাস্ট বোলার হয়ে ওঠাটা কত বিস্ময়কর ব্যাপার। আজকেই হর্ষ ভোগলে একটা টক শোতে বলতেছিলেন যে ওরকম বারমুল্লার মতো জায়গায় যখন, জায়গা থেকে যখন আকিব নবীর মতো একটা স্টার উঠে আসে, সে একটু হর্ষ ভোগলে খোঁচা দিয়ে বলতেছিলেন, এই যে সাজানো গোছানো এজ লেভেল সিস্টেম, এটা তো প্রোডাকশন না। সে ঘাম ঝরায়, রক্ত ঝরায়, দিনের পর দিন নেটে বল করে ওই সহিংসতার মধ্যে, কারফিউর মধ্যে নিজে চেষ্টা করে উঠে আসছে। এবং হর্ষ ভোগলে বলতেছিলেন যে এইটাই আসলে পারে ক্রিকেটের শক্তি প্রমাণ করতে, যে যুদ্ধ বা অন্য যে কোনো কিছুর চেয়ে স্পোর্টস গুরুত্বপূর্ণ, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর হয় না। তো সেটা বুঝতে গেলে আমাদের ওই বারমুল্লাটাকে বুঝতে হবে। দেখেন, বারমুল্লা হচ্ছে ঝিলম নদীর 2 পার মিলে একটা জেলা। ঝিলম নদী কাশ্মীরের খুব বিখ্যাত নদী। একসময় তো রূপকথার একটা জায়গা ছিল। এখন নানা রকম সহিংসতায় কাশ্মীর এলাকার প্রতিটা রূপকথার জায়গায় রক্তের এলাকায় পরিণত হয়ে গেছে। তো এই যে বারমুল্লা, বারমুল্লা কিন্তু একসময় বাণিজ্যিকভাবে এবং ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। বারমুল্লা হয়ে শ্রীনগর থেকে একদম মুজাফফরাবাদ বা রাওয়ালপিন্ডি পর্যন্ত রাস্তা ছিল। সিল্ক রুটের সঙ্গে ইন্ডিয়ার এই অংশের যে যোগাযোগ, সেটা আসলে ছিল এই বারমুল্লা হয়ে। বারমুল্লাটা ছিল তখন একটা, আপনি বলতে পারেন, মোহনার মতো। বেশ কিছু জায়গা থেকে রাস্তায় এসে মিলে সেটা ওই রাওয়ালপিন্ডির দিকে রওনা দিত। ফলে বারমুল্লায় শিক্ষার বিস্তার হয়েছিল খুব ভালো, বারমুল্লায় বাণিজ্যের বিস্তার হয়েছিল খুব ভালো, একটা বাণিজ্যের হাব হয়েছিল। বাণিজ্য করতে যারা রওনা হতেন ইন্ডিয়া থেকে, সেই রাওয়ালপিন্ডি, এমনকি রাওয়ালপিন্ডি হয়ে সিল্ক রোডে উঠে যেতেন যারা, তাদের সবার একটা প্রাথমিক বিশ্রাম কেন্দ্র ছিল বারমুল্লা। ফলে সমৃদ্ধশালী একটা জেলা ছিল। কিন্তু 47-এর দেশভাগের পর এই জেলাটাই হয়ে উঠলো আসলে একটা রক্তাক্ত সংঘাতের জায়গা। কারণ কি? কারণ হচ্ছে বারমুল্লার অবস্থানটা কি দাঁড়ালো দেখেন।
এই খানিক আগে 47-এর আগে সে ছিল মুজফ্ফরাবাদ বা ওই রাওয়ালপিন্ডি ওই দিকে ঢোকার পথ। কিন্তু 47-এর দেশভাগের পর তার অবস্থানটা হলো একেবারে দুই কাশ্মীরের সীমান্তে, আজাদ কাশ্মীর জম্মু কাশ্মীরের সীমান্তে। বারমুল্লার কিছু এলাকা যেমন উরিটা একদম সীমান্তে, এলওসির কাছেই, একেবারে লাইন অফ কন্ট্রোলের কাছেই। বারমুল্লা নিজেও এলওসি থেকে মেলা দূরে না, বারমুল্লার সদরটাও। বারমুল্লা হচ্ছে শ্রীনগর থেকে মাত্র 54 কিলোমিটার দূরে। কিন্তু আপনি যদি ওই ভৌগোলিক দূরত্ব না ভেবে এই সশস্ত্র দূরত্বটা ভাবেন, তাহলে এটা 1000 কিলোমিটার দূরে শ্রীনগর থেকে। শ্রীনগর কাশ্মীরের কেন্দ্র হলেও শ্রীনগর মোটামুটি সারা বছরই বা সারাটা সময় শান্ত থাকা একটা এলাকা। কিন্তু বারমুল্লার সেই সুযোগ হয় নাই। একেবারে 48 সাল থেকে শুরু হয়েছে বারমুল্লা নিয়ে হানাহানি বা বারমুল্লাতে হানাহানি। ওই সময় প্রথম ওই আজাদ কাশ্মীরের ওই অংশ থেকে একটা উপজাতি গোষ্ঠী ঢুকে এখানে একটা বিপ্লব করার চেষ্টা করলো এবং একটা অভ্যুত্থান করার চেষ্টা করলো। সেটাকে বারমুল্লাবাসীরাই ঠেকায় দিল এবং বারমুল্লার একজন যুবক মকবুল শেরওয়ানি, তিনি কিন্তু এখানে মহানায়কের ভূমিকা পালন করছিলেন। তিনি ওই উপজাতীয়দের ওই যে দখলদার যে গোষ্ঠীটা ওখান থেকে ঢোকার চেষ্টা করতেছিল, তাদেরকে ভুল পথে পরিচালিত করে একটা ফাঁদের মধ্যে ফেলে দিছিলেন এই লোকটা। পরে জীবন দিয়ে এটার প্রতিদান দিতে হয়েছে। কিন্তু ইন্ডিয়ার আজীবনের একটা কৃতজ্ঞতা হয়ে থাকবে, কারণ 48 সালে যদি বারমুল্লা দখল হয়ে যেত, তাহলে ইন্ডিয়া পুরো কাশ্মীরের দখল হারায় ফেলতে পারত। পরে ইন্ডিয়ান বাহিনী এই শেরওয়ানির যে বীরত্ব সেটাকে কাজে লাগাইছে। ফলে বুঝতেই পারতেছেন যে 78 থেকেই এই জায়গাটা কেমন বিক্ষুব্ধ, সহিংস। এরপর দফায় দফায় উরির সহিংসতার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনছেন। নানা সময় বারমুল্লার প্রতিটা প্রান্ত রক্তাক্ত হচ্ছে এবং ওই যে ইন্ডিয়ানরা যে অভিযোগ করে যে পাকিস্তানি বিভিন্ন গোষ্ঠী ইন্ডিয়ায় ঢুকে যে অন্তর্ঘাতমূলক তৎপরতাগুলো তারা চালায়, এগুলো ঢোকার বড় একটা গেট হয়ে হচ্ছে বারমুল্লার বিভিন্ন সীমান্ত, বারমুল্লা জেলার বিভিন্ন সীমান্ত। এই যে অবস্থা, এই অবস্থার 90-এর দশক আরো ভয়াবহ হয়ে উঠলো। বারমুল্লাতেই বেস করে 90-এর দশকে কাশ্মীরে একটা বিদ্রোহী গোষ্ঠী তৈরি হলো। তারা চিরকালই তো কাশ্মীরে একটা স্বাধীনতাপন্থী বা বিচ্ছিন্নতাবাদী যেভাবে বলেন এরকম গোষ্ঠী তৎপরতা থাকে, কিন্তু ওই সময় এটা খুব তীব্র হয়ে উঠছিল। এই 90-এর দশকে এখানে স্থায়ীভাবে সেনা ছাউনি, একের পর এক সেনা ছাউনি। বারমুল্লার এখন বোধহয় প্রতি 100 মিটারের মধ্যে একটা করে সেনা ছাউনি আছে। এটা করতে হয়েছিল 90-তে আসলে এত বিদ্রোহ শুরু হয়েছিল এখানে, এত সহিংসতা, যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বারমুল্লাতে এরকম মারাত্মক ঘাঁটি করতে হয়েছিল। প্রত্যেকটা স্কুল মাঠ, প্রত্যেকটা কলেজ মাঠ ওই সময় সেনা ছাউনিতে পরিণত হয়, যেটা আজও প্রায়টা দৃশ্যমান। এরকম একটা উত্তপ্ত সময়ে ওখানে জন্ম নিল 1996 সালে আমাদের এই নায়ক আকিব নবী দার। এখন এই ছেলেটি, আপনি চিন্তা করেন, ছেলেটি জন্মালো হচ্ছে কারফিউর ভেতরে, এবং সেই সময় ওই জায়গাটা সেনা অধ্যুষিত, রোজ রোজ গোলাগুলি হচ্ছে। এরকম একটা অবস্থায় সে আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে। ওখানে ওই ব্রিটিশ আমলের একটা মিশনারি স্কুল ছিল, ওই স্কুলে পড়তো। এমনিতে আকিব নবীর ফ্যামিলিটা মোটামুটি সমৃদ্ধ ফ্যামিলি, ওর বাবা বিজনেসম্যান, ফলে বড় স্কুলেই পড়তো। কিন্তু মুশকিল হচ্ছে পড়ার সুযোগ কই, 2 দিন ক্লাস হয়, 3 দিন ক্লাস বন্ধ হয়ে যায় এই সহিংসতার কারণে। স্কুলের মাঠটাতে হচ্ছে সেনা ছাউনি। এই অবস্থায় একটা ছেলে আজ যাই হোক ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে পারে না। তার তো পড়াশোনা করা, জীবনযাপন করা, এটাই তখন একটা বিলাসী স্বপ্নের মতো। এখানে বেঁচে থাকাটাই কঠিন, বেঁচে থাকাটাই একটা সৌভাগ্যের ব্যাপার, সেই জায়গায় ক্রিকেটার হওয়া। কিন্তু পরে আকিব নবী একটা ইন্টারভিউতে বলছেন যে ওই যে মানসিক অবসাদ, ওই যে ভয়াবহ একটা ফিলিং, এটার মধ্যে ক্রিকেট তার কাছে একমাত্র আশ্রয় ছিল। যখন সুযোগ পেত ওই সেনা ছাউনির মাঝখানে পাশে যে এক চিলতে জায়গা স্কুল মাঠে অবশিষ্ট, ওই জায়গায় ওরা একটু ক্রিকেট খেলতো নিজেরা। বারমুল্লায় কোনো ক্রিকেট একাডেমিও নাই, কোনো প্রপার ক্রিকেট মাঠও নাই, ক্রিকেট উইকেটও নাই, কিচ্ছু নাই। ইভেন তাদের হাতে একটা ক্রিকেট বল, লেদার যে বল, এই বলও নাই, একটা ভালো ব্যাটও নাই। ফলে তারা ওই ধরেন আমাদের এখনো প্রান্তিক এলাকাগুলোতে যে অবস্থা, ওই সস্তা ব্যাট, টেনিস বল এই দিয়ে ক্রিকেট খেলতো। এবং 2 দিন বাদে বাদে আবার সেই খেলাটা, ওই মাঠে খেলাটাও বন্ধ হয়ে যেত। ধরেন টানা 2 দিন খেললো বাচ্চারা মিলে, তৃতীয় দিন বন্ধ, কেন? কারফিউ ঘোষণা হয়ে গেছে।
তখন কি করতো, বাড়ির মধ্যে এসে ওই টেনিস বল দিয়ে সারাদিন দেয়ালে বল করতো। খুব বিরক্তির কারণও হতো ফ্যামিলির লোকজনের, যে বাবা সারা জায়গায় যুদ্ধ চলতেছে, মানুষ প্রাণ বাঁচাইতে ছুটতেছে, আর তুমি কার্ফুর মধ্যে ঘরে বসে বল করতেছ। কিন্তু ওর তো আসলে বাঁচার আর কোনো উপলক্ষ নাই। আকিব নবী পরে বারবার বলছে যে আমার বেঁচে থাকার এবং আমার সুস্থ থাকার একমাত্র উপায় ছিল ক্রিকেট। আমি ওই টিভিতে টুকটাক যা বড় বড় ফাস্ট বোলারদের দেখতাম, ইন্ডিয়ান লিজেন্ডদের দেখতাম, আমি নিঃশ্বাস ফেলতে পারতাম। যখন আমি বলটা করতাম আমার মনে হতো যে আমি ওনাদের কাছাকাছি আছি, আমি সচিন টেন্ডুলকারের কাছাকাছি আছি, আমি বিরাট কোহলির কাছাকাছি আছি। আমি আসলে ওই জায়গা থেকে নিঃশ্বাস নিতাম, ক্রিকেট আমার নিঃশ্বাসের জায়গা ছিল। একটু বড় যখন হয়ে উঠলো তখন আকিবের বাবা বুঝলেন যে ছেলেটার আসলেই ক্রিকেটই জীবন। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য তাকে শ্রীনগরে দিতে হবে। তখনও পর্যন্ত বারমুল্লার মতো জায়গায় ক্রিকেট খেলার কোনো প্রাতিষ্ঠানিক সুবিধা নাই। দেখেন আজও পর্যন্ত এই যে মিথুন মানহাস বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত কাশ্মীর ক্রিকেটের সম্ভবত সবচেয়ে দুরবস্থায় থাকা একটা প্রদেশ ছিল। কাশ্মীরে সব মিলে কাশ্মীর ক্রিকেট বোর্ডের হাতে, জম্মু কাশ্মীর ক্রিকেট বোর্ডের হাতে দুটো মাত্র ক্রিকেট মাঠ, এবং সে দুটোই কেন্দ্রে, প্রান্তিক অঞ্চলে কিছু নাই। সম্প্রতি মিথুন মানহাস এবং একটা বড় রোল প্লে করতেছেন পারভেজ রাসুল, ওনরা মিলে জেলা পর্যায়ে কিছু মাঠ করার চেষ্টা করতেছেন। কিন্তু সেই সুযোগ তো আকিব পায় নাই। আকিবকে আসতে হচ্ছে শ্রীনগর। ওই যে বললাম দূরত্ব মাত্র 56 কিলোমিটার, কিন্তু এই 56 কিলোমিটার কি বিভৎস, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই 56 কিলোমিটারে প্রতিদিন যাতায়াতের পথে আকিবকে অন্তত 15-30 বার চেকিংয়ের মুখোমুখি হইতে হতো। তার কাছে তার স্কুল কলেজের কার্ড ছিল, তার একাডেমির কার্ড ছিল, হাতে কিট ব্যাগ থাকতো। তারপরেও প্রতিদিন খানিক দূর বাদে বাদে ½ কিলোমিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার যাওয়ার পরে চেক পয়েন্ট। নামো সবাই গাড়ি থেকে, নামার পরে সবাইকে চেক, কিট ব্যাগ খোলো, কিট ব্যাগ খুলে কেউ একজন হয়তো ব্যাগটা ধরে ছুঁড়ে মারতেছে, এটা কি? এই যে একটা অবস্থা, মানে এখানে কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। এরকম নানা রকম ছদ্মবেশেও তো এরকম আততায়ীরা ঢোকে। ফলে ওখানে যারা এইসব ডিউটিতে থাকেন তারাও নিশ্চিত না। হ্যাঁ, কিছুদিনের মধ্যে বছর কয়েক ঘুরতে না ঘুরতে অবশ্যই যারা পেট্রোল ডিউটিতে থাকতেন বা চেকপোস্টে থাকতেন তাদের অনেকের পরিচিত হয়ে গেল আকিব নবীর মুখটা। ফলে আকিব নবী ওই রেহাইটা পরে একটু পাইছিল, যে ও শ্রীনগর থেকে বারমুল্লা রেগুলার যাতায়াত করে, ও একটা ক্রিকেটার। এই জায়গাটায় ওর জীবনটা বদলায় দিলেন পারভেজ রাসেল। পারভেজ রাসেলের কথা আপনাদের মনে আছে? পারভেজ রাসেল তো কিংবদন্তি। কিংবদন্তি মানে তার লাইফ স্ট্রাগল আকিবের চেয়েও বেশি। কারণ উনি যখন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আসছেন তখন জম্মু কাশ্মীরে কিচ্ছু ছিল না। জম্মু কাশ্মীরের প্রথম ক্রিকেটার যিনি ন্যাশনাল টিমে খেলছেন। পরে দ্বিতীয় ক্রিকেটার হচ্ছে এই যে আজকাল খুব সেন্সেশন তৈরি করছে আরেক ফাস্ট বোলার উমরান মালিক। এই মাত্র দুজনই জম্মু কাশ্মীর থেকে উঠে আসা ক্রিকেটার। পারভেজ রসুল প্রথম আইডেন্টিফাই করলেন যে এই ছেলেটা টপ লেভেলে খেলার যোগ্য। পারভেজ রসুল নিজে ফাস্ট বোলার না, স্পিনিং অলরাউন্ডার ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলছেন। কিন্তু পারভেজ রসুল ওর মেন্টর হয়ে গেলেন অনেকটা। উনি একবার ওই যে রঞ্জির ক্যাম্প চলতেছিল, তখন কিন্তু বয়স হয়ে গেছে বেশ। রঞ্জির ক্যাম্পের সময় ও ট্রায়াল দিতে আসে। ওর বোলিং দেখেই, উনি ইন্টারন্যাশনাল খেলে আসছেন না, ওনার ওই ইয়েটা তৈরি হয়েছে যে এই ছেলেটা তো টপ লেভেলে ফাইট দেবে। তো বোলিং টোলিং এর ব্যাপার অন্যান্য কোচরা দেখতেছিল, কিন্তু ওনার মূল ব্যাপারটা ছিল কি যে ছেলেটা ফিটনেস প্রপারলি ঠিক রাখা, শৃঙ্খলা, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেটের অ্যাটিটিউড, এই ব্যাপারগুলো নিয়ে পারভেজ রসুল অনেক কাজ করছেন। এবং গতকালকে যখন জম্মু কাশ্মীর জিতলো, রঞ্জি জিতলো, পারভেজ রসুল একটা জায়গায় প্র্যাকি দিয়ে দিছিলেন। আমি চ্যানেলটার নাম মনে করতে পারতেছি না, ওনার ইন্টারভিউ দেখতেছিলাম, প্র্যাকি দিয়ে দিছিলেন কথা বলতে বলতে, যে আমরা এই স্বপ্নে বেঁচেছিলাম। এবং উনি বলতেছিলেন যে আমি আজকে আকিবের প্রতি খুব কৃতজ্ঞ যে আকিব আজকে পুরো জম্মু কাশ্মীর জুড়ে একটা স্বপ্ন ছড়ায় দিতে পারছে। এখন নিশ্চয়ই আকিব বা উমরান হওয়ার জন্য প্রচুর বাচ্চার চেষ্টা করবে, এই দিনটার দরকার ছিল। এক্সাক্ট এই কথাটা মিথুন মান্নাসও বলছেন। বারবার মিথুন মান্নাসের কথা বলতেছি। মিথুন মান্নাস কিন্তু কাশ্মীরের মানুষ, একেবারে কাশ্মীরি। কিন্তু মিথুন মান্নাস এই স্ট্রাগলটা নিতে হয় নাই কাশ্মীরি হিসাবে, বা জম্মু কাশ্মীর দলের হয়ে উনি খেলেন নাই। কারণ ওনার কৈশোর হতে না হতে ওনার ফ্যামিলি দিল্লিতে সুইচ করে ফেলে। মিঠুন মান্নাস খেলছেন দিল্লির হয়ে, ঘরোয়া ক্রিকেটের লিজেন্ড হলেও ইন্টারন্যাশনাল খেলা হয় নাই। কিন্তু মিথুন মান্নাসের আবার ওই শিকড়ের প্রতি খুব টান আছে, সেটা আরেকটু পরের দিকে বলতেছি যে উনি এখন কি পরিমাণে রোল প্লে করতেছেন জম্মু কাশ্মীরের ক্রিকেটের জন্য।
তো পারভেজ রাসেলের অনুপ্রেরণা এবং পারভেজ রাসেলের ইয়েতে পরামর্শে এই ছেলেটি একটা লাইন খুঁজে পেল, দিশা খুঁজে পেল। পারভেজ রাসেল সহ কয়েকজন সিনিয়রের সুপারিশে ও মূলত সানরাইজার্স হায়দ্রাবাদের নেটের সুযোগ পেল। এটাকে বলতে পারেন যে আকিবের আসলে ন্যাশনাল পর্যায়ে ব্রেক থ্রু পাওয়ার শুরু। ও সানরাইজার্সের নেটে, মানে ওই যে হর্ষ ভোগলে যে কথাটা বলতেছিলেন, কথার কথা না রে ভাই, যে নেটে দিনের পর দিন ঘাম রক্ত ঝরায় এই ছেলেটা নিজেরে তৈরি করছে। ও সাজানো গোছানো ওই এজ লেভেল থেকে উঠে আসে নাই। 29 বছর বয়স, উনি ওখানে বলছেন 29 বছর বয়সে সে এসে তার স্ট্রাগলের ফল পাইছে। এটা একেবারে কথার কথা না, কারণ সানরাইজার্সের নেটে অমানসিক পরিশ্রম করছে এই ছেলেটা, অমানসিক। ঘাম তো ঝরাইছেই, বহুবার রক্তাক্তও হয়েছে। মানে বল করতে গিয়ে ওই ভালো মানের বুট নাই, ভালো মানের নাই, এটাতে পা রক্তাক্ত হয়েছে, কখনো কখনো আঙ্গুল ফেটে গেছে। এই অবস্থায় সে সংগ্রামটা চালায় গেছে। অবশ্যই অবশ্যই দারুণ পুরস্কার দিচ্ছে তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে এই সুযোগটা দিচ্ছে বলেই সে পরে দিল্লি ক্যাপিটালস সহ অন্যান্য টিমের দৃষ্টি আকর্ষণ করতে পারছে এবং রঞ্জিতে এই প্লেসটা সিমেন্ট করতে পারছে। হ্যাঁ, পরে আর তাকে সানরাইজার্স কিনতে পারে নাই। পরের মৌসুমে যখন সে নিলামে উঠলো, তার ওই নেটে দেখে তো স্কাউটরা বুঝে ফেললো যে তাকে আসলেই দরকার, আইপিএলে দরকার, সব জায়গাতেই দরকার। এবং ততদিনে সে মুশতাক আলী বা বিজয় হাজারেতে দারুণ পারফর্ম করা শুরু করছে। ফলে তাকে টি-20-তে দরকার, আইপিএলের দরকার, এবং নিলাম করে বেশ ঝড়ই তুলে ফেললো। সম্ভবত 8.5 কোটি রুপিতে বিক্রি হলো, কিনে নিল দিল্লি ক্যাপিটাল। সানরাইজার্স কিনতে পারলো না, কিন্তু আমি নিশ্চিত সানরাইজার্সের প্রতি ইকবালের একটা সফট কর্নার থেকেই যাবে। দিল্লি ক্যাপিটালের হয়ে যে খুব চমকায় দিল তা না, কিন্তু মূলত চমকালো গত 2 সিজন সে ডোমেস্টিকে। ডোমেস্টিকের যে 3টা কম্পিটিশন হয়, ফার্স্ট ক্লাস রঞ্জি, তারপরে ওয়ানডে মুশতাক আলী, আর টি-20 বিজয় হাজারে, এই 3টা টুর্নামেন্টে সে কার্যত বল হাতে অপ্রতিরোধ হয়ে উঠল। দেখেন এই 2 সিজনে সে 100-র উপরে উইকেট নিছে শুধু ফার্স্ট ক্লাসে, মানে রঞ্জিতে। এটা ইন্ডিয়ার ইতিহাসে মাত্র 2বার ঘটছে। ইন্ডিয়ার ইতিহাস মানে কিন্তু আজকে থেকে না, সেই 1920-এর দশক থেকে ইতিহাসটা শুরু হয়েছে। এই ইতিহাসে মাত্র 2বার কোনো একটা বোলার 2 সিজনে 100-র উপরে উইকেট পাইছে। বুঝেন সে কি বলটা করতেছে এই 2 সিজনে, এবং একই রকম পারফর্ম সে বিজয় হাজারে বা মুশতাকেও করে যাচ্ছে। একই সঙ্গে বিজয় হাজারেতে কিন্তু সে সম্প্রতি একটা সেঞ্চুরিও মেরে দিছে 8 নম্বরে। এবং এই যে সব মিলে এই বছর সে 60টা উইকেট পেয়েছে রঞ্জিতে, পাশাপাশি অন্যান্য টুর্নামেন্ট মিলায় এবছর সে 1 সিজনে শতাধিক উইকেট পেয়েছে। এর আগে এক মৌসুমে ইন্ডিয়ার শতাধিক উইকেট শিকারী যারা, তারা প্রায় সবাই সঙ্গে ইন্টারন্যাশনাল খেলছেন। মানে তাদের ম্যাচ খেলার অপরচুনিটি অনেক বেশি ছিল। সেই জায়গাটায় আকিব শুধুমাত্র ঘরোয়া ক্রিকেট খেলে শতাধিক উইকেট শিকার করে ফেলছে এই সিজনে। এবং তার রঞ্জিতে বীরত্বটা যদি আপনি দেখেন, রঞ্জিতে সে 12.something অ্যাভারেজে বল করছে। মানে অলমোস্ট এক ইনিংস বাদে এক ইনিংস 5 উইকেট নিছে, 7 উইকেট নিছে। এবং বড় দলগুলোর বিপক্ষে কর্ণাটক, যেটা বিপক্ষে ডিসাইডার ম্যাচটা খেললো, এছাড়া দিল্লি, মুম্বাই, যেন ঐতিহ্যবাহী দল, এই দলগুলোর বিপক্ষে জেকের জম্মু কাশ্মীরের যে জয়গুলো আসছে, মূল নায়ক আকিব। আকিব নবীর দুর্দান্ত বোলিংয়ে এই ম্যাচগুলো বেড়ে আসছে, এবং প্রত্যেকটা দলের এগেইনস্টে কার্যত ইনিংসে 5 উইকেট একবার না একবার আসে। আকিব নবীর এই যে দুর্দান্ত অ্যাকুরেসি, সে কিন্তু উমরান মালিক না, উমরান মালিকের মতো সেন্সেশন না যে প্রচন্ড গতি দিয়ে একটু বুতুড়ে অ্যাকশন দিয়ে চমকায় দিবে, ব্যাপারটা আছে তা না। আকিব খুব ম্যাচিউরড একজন বোলার। আকিব হচ্ছে অনেকটাই মোহাম্মদ শামি ঘরানার বোলার। মানে তার কন্ট্রোল অনেক ভালো, পেসও বেশ আছে, মুভমেন্ট দুর্দান্ত। সে উমরানের মতো ঝড় তোরলা বোলার না, সাস্টেনেবল বোলার। হ্যাঁ, বয়সটা 29 হয়ে গেছে, ফলে লম্বা স্বপ্ন দেখা কঠিন ইন্ডিয়ার বাস্তবতায়। কারণ ইন্ডিয়ায় তো অনেক বেশি প্রেশার, পাইপলাইন থেকে অনেক প্রেশার। এখানে ওই সৌরভ বলল আর নেক্সট সিজনে ইংল্যান্ডে চলে গেল, এতটা তো সোজা না, এতটা সোজা না। কিন্তু একটা সম্ভাবনা ঘোরতর আছে।
উমরান এখন কাশ্মীরিরা স্বপ্ন দেখতেই পারেন যে ইন্ডিয়ার পেস অ্যাটাকটার নেতৃত্ব কাশ্মীরিরা দিচ্ছে। এক প্রান্ত থেকে উমরান আকমাল তার ওই র পেস এবং একটু ভুতুড়ে বোলিং দিয়ে কাঁপায় দিচ্ছে, আর এক প্রান্ত থেকে দারুণ নিয়ন্ত্রণ, দারুণ পেস, দারুণ মুভমেন্ট দিয়ে আকিব নবী কাঁপাচ্ছে। হতে পারে সেরকম একটা স্বপ্ন দেখার সুযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু এত সহজ তো না। কিন্তু ওই যে মিথুন মানহাসের কথা বলতেছিলাম, এখন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট, জন্মসূত্রে কাশ্মীরি, উনি এবং পারভেজ রসুল, উনি ওখানে পারভেজ রসুলকে ইউজ করতেছেন করে কাশ্মীরের ক্রিকেটটা নতুন করে ঢেলে সাজাচ্ছেন। কাশ্মীরে রীতিমতো দুটো আইপিএল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম করারও চিন্তা হচ্ছে। এমনকি কাশ্মীরে যদি সম্ভব হয় তাহলে আইপিএল এর খেলা পৌঁছানো যায় কিনা বা ইন্টারন্যাশনাল ম্যাচ পৌঁছানো যায় কিনা, এটা নিয়েও মিথুন মানহাস ভাবতেছেন। ফলে কাশ্মীর নিয়ে এই লোকটা খুব প্যাশনেট। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এখন যিনি প্রেসিডেন্ট, জন্মসূত্রে কাশ্মীরে তো, উনি এই রঞ্জির যে জম্মু কাশ্মীরের সাফল্যের পর সরাসরি বলছেন যে এটা তো আমার হাতের না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি দেখতে চান আপনার উত্তরসূরিকে জাতীয় দলে, তো উনি বলছেন এটা তো আমাদের হাতের না, তবে আমি নিশ্চিত যে দারুণ পারফর্ম সে করছে, নির্বাচকরা এটা এড়াতে পারবে না। জাতীয় দল বা কোন দল আমি জানি না, অবশ্যই সে সিলেক্টেড তো কোথাও না কোথাও হওয়া উচিত, মানে কোথাও না কোথাও তার এই ট্যালেন্টটা দেখানো উচিত। এটা আমি নিশ্চিত না যে সিলেক্টররা কিভাবে ভাববেন, তবে আমি একজন সাবেক ক্রিকেটার হিসাবে বলতে চাই যে আমার কাছে মনে হয়েছে তাকে আসলে বিবেচনা করবে সিলেক্টররা। এই কথাটারও ওজন একেবারে কম না। অ্যাটলিস্ট আকিব এখন ভাবতে পারেন যে সেই শৈশব, সেই রক্তাক্ত শৈশব, যে সময় তাকে প্রতিদিন বুলেটের শব্দে, বুলেটের গন্ধে, বারুদের গন্ধে বড় হইতে হয়েছে, সেই শৈশব ঝেড়ে ফেলে আজকে এমন একটা জায়গা আসছে যে ইন্ডিয়ার সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সুপারিশ করতেছে তাকে ভেরি নেক্সট সিরিজে দলে নেওয়ার জন্য, টেস্ট দলে নেওয়ার জন্য। এবং বোর্ড প্রেসিডেন্ট মিথুন মানহাস বলতেছেন যে তাকে কোথাও না কোথাও তো নেওয়ার দরকার, সিলেক্টরদের তো বিবেচনা করা উচিত। এটাই তো বিরাট পাওয়া। এই তো আমাদের আকিব নবীর বিশাল উপন্যাস। এরকম উপন্যাস কয়জন লিখতে পারে? আকিব নবীর জন্য অনেক ভালোবাসা থাকলেও আমি জানি না কত দূর যেতে পারবে, আর বেশি দূর যাওয়াটা খুব জরুরিও না। যে পর্যন্ত এসছে সেটাই আসলে বিরাট প্রাপ্তি। আকিব ভালো থাকবেন। আকিবের ক্রিকেটের জন্য শুভেচ্ছা।